হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। আমি সুমিত অধিকারী। আজকে আমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর ম্যাথ প্র্যাকটিসের 17 নম্বর আজকে সলভ করবো। ঠিক আছে, 16টা ক্লাস অলরেডি আপলোড করা হয়ে গেছে। যারা যারা দেখোনি ওইগুলো একটুখানি দেখে নিও। আজকে আমাদের 17 নম্বর ক্লাস। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। এ একটি দ্রব্য বি কে 15% লাভে এবং বি সেটি সি কে 10% ক্ষতিতে বিক্রি করে। যদি সি এর জন্য 517 টাকা 50 পয়সা দেয়, তবে এ কত টাকায় দ্রব্যটা কিনেছিল? তিনটে জিনিস আছে, এ আছে, বি আছে আর সি আছে। আমি যদি মনে মনে ধরে নিই যে এ একটা দ্রব্যকে 100 টাকায় কিনেছিল, তাহলে সেটা বি কে বেচেছে কি 15% লাভে। 100-র 15% মানে 15 টাকা লাভে, মানে 115 টাকায় বি কে বিক্রি করেছে। বি আবার সেটাকে কি করেছে 10% ক্ষতিতে বিক্রি করেছে। আচ্ছা, 115 টাকার যদি আমরা 10% বের করি, সেটা 1/10 মানে 11.5 টাকা। এত টাকা ক্ষতিতে বিক্রি করেছে। সে কিনেছিল 115 টাকায়, ক্ষতিতে 11 টাকা 50 পয়সা কম, ক্ষতিতে মানে কমে বিক্রি করছে, মানে এই ক্ষতিতে বিক্রি করছে। তাহলে মাইনাস করি, এটা 5, এটা 2 হয়ে যায়, 2 মানে 3 5 0, 103.5 টাকায় বিক্রি করছে সি কে। বা ডিরেক্টলিও তোমরা করতে পারো যে 115 টাকার জিনিসে 10% ক্ষতিতে বিক্রি করছে, তার মানে এর 90%-এ বিক্রি করবে। এভাবেও তোমরা করতে পারো। ঠিক আছে, এটা একটু ক্লিয়ার করে দিই। এইবার ভালো করে বুঝবে। দেখো, যেই জিনিসটা এ 100 ইউনিট টাকায় কিনেছিল, সেটা বি কিনেছিল 115 ইউনিট টাকায়, আর সি কিনেছে 103.5 ইউনিট টাকায়। আমাকে বলেছে যদি সি এর জন্য এত টাকা দেয়, সি এখান থেকে এত টাকা দিচ্ছে, 103.5 ইউনিট টাকা সি দিচ্ছে। এর ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে 517.5 টাকা। লাস্টে 0 দেওয়াও যা, না দিলেও তাই, এর জন্য আমি দিলাম না। 103.5-এর ভ্যালু যদি 517.5 হয়, 1 ইউনিটের ভ্যালু কত? 517.5 বাই 103.5, দুটোরই দশমিক দশমিক তুলে দাও। 5 দিয়ে যদি আমি গুণ করি নিচেরটাকে, 5 5 25, 2 3 5 15 16 17 1 5 1 5 0 1 5 1 5, পুরোটা 5 বারে কেটে যায়। তাহলে 1-এর ভ্যালু 5। তাহলে এই 100-র ভ্যালু কত? 1-এর ভ্যালু যদি 5 হয়, তাহলে 100-র ভ্যালু 500 হবে। তাহলে কোশ্চেনে বলছে এ কত টাকায় দ্রব্যটা কিনেছিল। এ 100 ইউনিট টাকায় কিনেছিল, অর্থাৎ 500 টাকায় কিনেছিল। বি অপশনটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। একটি চোর 200 মিটার দূর থেকে একজন পুলিশকে দেখে দৌড়াতে শুরু করলো। চোরের গতিবেগ 10 কিমি পার ঘন্টা, পুলিশের গতিবেগ 11 কিমি পার ঘন্টা। 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত থাকবে? আচ্ছা, এটা ধরো আমার চোর আছে, সে পুলিশকে দেখেছে 200 মিটার পেছনে। তাহলে এখানটা আমার পুলিশ আছে, এটা পুলিশ। ঠিক আছে, পুলিশটা যাচ্ছে 11 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চোরের পেছনে, আর চোর যাচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এইদিকে। যেদিকে চোর দৌড়ায় সেদিকেই তো তার পেছন পেছনই পুলিশ আছে। ওকে, এইটুকুনি বুঝতে পেরেছো? এইবার 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? আচ্ছা, ফার্স্টে দেখো, এর গতিবেগ 11 কিলোমিটার পার ঘন্টা, এর গতিবেগ 10 কিমি পার ঘন্টা। তাহলে দুজনে একই দিকে যাচ্ছে। একই দিকে যখন যায়, তখন তাদের আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড কত হয় বলো? যখন দুজন একই দিকে যায়, তখন তাদের আপেক্ষিক গতিবেগ কি হয়? দুটোর ডিফারেন্স নি, মানে 11 আর 10-এর ডিফারেন্স 1 কিমি পার ঘন্টা। মানে 1 ঘন্টায় তাদের মধ্যে 1 কিলোমিটার করে দূরত্ব কমবে। রিলেটিভ স্পিড মানে কি? এ ধরো এখানে 10 মিটার গেল, আর এ ধরো 11 মিটার গেল। তাহলে এর যে মাঝের যে গ্যাপটা থাকবে, সেটা 200 থেকে 1 কমে 198 হবে। মানে এখানে 200 মিটার বলেছে, 200 মিটার, তো তুমি ওই মিটারটা বাদ দাও। এদের মধ্যে দূরত্ব 1 কিলোমিটার কমে যাবে। ঠিক আছে, 1 কিমি পার ঘন্টা, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে নিই। কি দিয়ে গুণ করবো? 5/18। এটা তাহলে অ্যান্সার হয়ে গেল 5/18 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল কি তাদের আপেক্ষিক গতিবেগ। আচ্ছা, তার মানে 5/18 মিটার করে 1 সেকেন্ড ওদের মধ্যবর্তী দূরত্ব কমবে। তাহলে 6 মিনিটে কতটা কমবে আমরা সেটা বের করব। তাহলে 6 মিনিটে দেখি, 5/18 ইন্টু 6 মিনিট মানে 6 6 36, 360 সেকেন্ড। 18 দিয়ে গেলে 18 দুগুণে 36, 20, তাহলে 5 20 কত? 100। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব 100 মিটার কমে যাবে। 100 মিটার কমবে মানে মধ্যবর্তী দূরত্ব ছিল 200 মিটার, তার থেকে 100 কমে গেছে। তাহলে এখন তাদের মধ্যে দূরত্ব 100 মিটারই হবে। মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। 2400 টাকা 4 বছরে সুদে আসলে 3264 টাকা হয়। যদি সুদের হার 1% বৃদ্ধি করা হয়, তবে ওই টাকা কত বছরে সুদে আসলে 3600 টাকা হবে? আচ্ছা, 2400 টাকা 4 বছরে সুদে আসলে 3264 টাকা হয়। 24,000 টাকা রেখেছি, 3264 টাকা সুদে আসলে পেয়েছি। কত টাকা সুদ পেয়েছি? তাহলে সুদে আসল থেকে আমি যদি আসলটাকে মাইনাস করে দিই,
তাহলে 4, এটা 6, 6 আর 4 10, 8, 864 টাকা আমি ইন্টারেস্ট পেলাম। এটা কত বছরে পাচ্ছি? এই যে 4 বছরে পাচ্ছি এত ইন্টারেস্ট, 4 বছরে পাচ্ছি এত টাকা। তাহলে 1 বছরে কত পাবো? 864/4, মানে 4 দুগুণে 8, 4 একে 4, 24, 4 6 24, 216 টাকা। তাহলে 216 টাকা আমি বছরে পাচ্ছি, সেটা আগে পেতাম। 216 টাকা আমি আগে প্রতি বছর করে পেতাম, কিন্তু এখন কি বলেছে যে সুদের হার 1% বৃদ্ধি পেয়েছে। 1% বৃদ্ধি পেয়েছে মানে কি? প্রতি বছর আমি 216 টাকা তো পাচ্ছি। আগে পেতাম 216 টাকা, সেটা তো পাবোই, তার সাথে এক্সট্রা 1% পাচ্ছি। আচ্ছা, 2400 টাকার 1% কত? 2400 ইন্টু 1/100, দুটো জিরো কেটে গেল 24। তাহলে এই 24 টাকা এখন আমি এক্সট্রা পাচ্ছি, এক্সট্রা মানে যোগ করে দিই। তাহলে এখন টোটাল আমি কত টাকা পাচ্ছি? যোগ করলে 6 আর 4 10 শূন্য, হাতে থাকে 1, 2 এর 3 একে 4, 2। এখন তাহলে আমি 240 টাকা পাচ্ছি। ক্লিয়ার? এখন তাহলে আমি টোটাল মোট মিলে 240 টাকা পাচ্ছি। এই 240 টাকা যদি আমি প্রতি বছর সুদ পাই, তাহলে কত বছর পরে গিয়ে সুদে আসলে আমি 3600 টাকা পাবো, এটা জানতে চেয়েছে। আচ্ছা, 3600 টাকা পাবো, তার মানে সুদ কত পাবো? 3600 টাকা আমার হচ্ছে সুদে আসল, তার থেকে আসল হচ্ছে 2400 টাকা, সেটা মাইনাস করে দিই। 0 0, 4 আর 2 6, 2 আর 1 3। তাহলে 1200 টাকা আমি কি 1200 টাকা এক্সট্রা পাচ্ছি, মানে 1200 টাকা সুদ পাচ্ছি। আচ্ছা, যদি আমি 240 টাকা সুদ প্রতি বছর পাই, এক বছরে যদি 240 টাকা পাই, তাহলে 1200 টাকা যদি আমাকে সুদ পেতে হয় কত বছর অপেক্ষা করতে হবে? 1200/240। তাহলে একবারে 5 দিয়ে চলে যায়, 5 0 0, 4 5 2, 5 2 10 11 12, পুরোটা 5 বারে চলে যায়। তাহলে 5 বছর পরে গিয়ে আমি 1200 টাকা সুদ পাবো। তার মানে কত বছরে সুদে আসলে 3600 টাকা হবে? 5 বছরে সুদে আসলে 3600 টাকা হবে। ঠিক আছে, চলো নেক্সট। একটি পরীক্ষায় 65% ছাত্র গণিতে, 48% ছাত্র পদার্থবিদ্যায়, 30% ছাত্র উভয় বিষয়ে পাশ করেছে। কত শতাংশ ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে? ওকে, খুব ভালো কোশ্চেন। এটা আমরা একটুখানি চার্ট আকারে করব। দেখো, ধরে নিচ্ছি এটা আমার 100% ছাত্র, এখানে 100% লোক আছে। এর মধ্যে গণিত মানে ম্যাথে কতজন পাশ করেছে? 65% পাশ করেছে। আর পদার্থবিদ্যায় কতজন পাশ করেছে? 48% পাশ করেছে। ঠিক আছে, দেখো টোটালি পুরো ম্যাথটাতে 65% পাশ করেছে, এবার একটু মুছে দিলাম। টোটালি পদার্থবিদ্যায় আমার 48% পাশ করেছে, এবার এটা মুছে দিলাম। এই যে মাঝখানে যে কমন জিনিসটা আছে সেটা তো উভয়ের মধ্যেই আছে, এটার ভ্যালু কত? 30। এইবার এই যে 30% আছে সেটা 65%-এর মধ্যেও আছে, 48%-এর মধ্যেও আছে। এইবার আমি যদি বের করতে যাই যে শুধু ম্যাথে পাস করেছে, পদার্থবিদ্যায় পাস করেনি, সেটা কি হবে? সেটা আমি অন্য কালি দিয়ে ডিনোট করছি তোমাকে। শুধু এইটুকুনি পার্ট হবে, ওই জোড়াটা নেব না। তাহলে ওটার পরিমাণ কত হবে? টোটাল আমার 65% ম্যাথে পাস করেছে, 30% উভয় বিষয়ে পাস করেছে, মাইনাস করলে 35%। তাহলে এটার ভ্যালু 35% হয়ে গেল যারা শুধু ম্যাথে পাস করেছে। সেম এটা এই কেসেও হবে যে টোটাল আমার পদার্থবিদ্যায় 48% পাস করেছে, উভয় বিষয়ে 30% পাস করেছে, তাহলে মাইনাস করলে 18% আমার কেবলমাত্র পদার্থবিদ্যায় পাস করেছে। ঠিক আছে, এবার আমি দেখি মিনিমাম একটা বিষয় কতজন পাস করেছে। ভালো করে বুঝবে, মিনিমাম একটা বিষয় কতজন পাস করেছে। দেখো, 35% আমার শুধু অঙ্কে পাস করেছে, 18% আমার শুধু বিজ্ঞানে পাস করেছে, 30% আমার উভয় বিষয়ে পাস করেছে। তাহলে টোটাল যদি করে দিই, 8 আর 5 13, 3 হাতে থাকে 1, 3 আর 3 6, 7 1 8, এই 83% আমার মিনিমাম একটা বিষয়ে পাস করেছে। তাহলে আমাকে কোশ্চেন বলছে কত শতাংশ ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে, এই বাইরের পরিমাণটা, যারা উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে বাইরের পরিমাণটা কত হবে? 100 থেকে এই 83 মাইনাস করব, তাহলে 17%। মানে কোনটা আমার হয়ে গেল? বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কিন্তু পরীক্ষা হলে তো তোমরা এতক্ষণ টাইম দিয়ে করবা না, তখন কি করবা? 65% আমার অঙ্কে পাস করেছে, 48% আমার ফিজিক্সে পাস করেছে, তাহলে উভয়ে পাস করেছে। 8 আর 5 13, হাতে থাকে 1, 6 আর 4 10, 1 11। তাহলে এতজন ম্যাথেও পাস করেছে, ফিজিক্সেও পাস করেছে, বোথেও পাস করেছে। কেন বোধ দুবার নিলাম? দেখো, ম্যাথের মধ্যেও উভয় বিষয়ে পাস করেছে লোক সংখ্যা আছে, ফিজিক্সের মধ্যেও উভয় বিষয়ে পাস করেছে লোক সংখ্যা আছে, তাহলে দুবার আছে। এইবার এই দুবার থেকে আমি দেখতে পাচ্ছি 30% উভয় বিষয়ে পাস করেছে, তাহলে একটা 30 যদি আমি মাইনাস করে দিই, 3 8 আর 3 11, 83, তাহলে এখান থেকে একটা বি মাইনাস করে এই বি কেটে গেল, মাইনাস করছি। তাহলে এর মধ্যে ম্যাথে পাস করা লোক আছে, ফিজিক্সে পাস করা লোক আছে, বোথে পাস করা লোক আছে। তাহলে এক্সট্রা কত? 83 বাদ দিয়ে আর 17%।
100-র মধ্যে 83 জন আমার কিছু না কিছুতে পাস করেছে, তাহলে 17% আমার উভয় বিষয়ে ফেল করেছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, একটি ব্যাংকে 5 টাকা, 2 টাকা, 1 টাকার মুদ্রা আছে, তাদের মোট মূল্য 410 টাকা, টোটাল আমার 410 টাকা আছে। যদি মুদ্রার সংখ্যার অনুপাত 4:6:9 হয়, তবে 2 টাকার মুদ্রা কতগুলো আছে? আচ্ছা, 5 টাকার মুদ্রা আছে 4 অনুপাত, 2 টাকার মুদ্রা আছে 6 অনুপাত, 1 টাকার মুদ্রা আছে 9 অনুপাত, তাই তো? তাহলে যদি আমি এখান থেকে টাকার পরিমাণ বের করি, যে 5 টাকার মুদ্রা যদি 4টে ধরে নিই, তাহলে টোটাল আমার মূল্য কত? 4×5 = 20 টাকা। 2 টাকার মুদ্রা যদি 6টা ধরে নিই, টোটাল 6 × 2 = 12 টাকা। আর 1 টাকার মুদ্রা 9টা ধরে নিলে কত? 9 আর 1 10 টাকা। তাহলে 20, 30, 40, 42 টাকা হচ্ছে, তাই তো? সরি, এখানটা 10 কেন, এখানটা 9 1 9 হচ্ছে, তাহলে 20, 30, 40, 41 টাকা হচ্ছে। 41 টাকার ভ্যালু 410 টাকা বলে দিয়েছে কোশ্চেনে, এই যে মোট মূল্য 410 টাকা। তাহলে একের ভ্যালু কত? 410/41 মানে 10 টাকা, বা 10টা, একের ভ্যালু 10। আমার কাছে 2 টাকার মুদ্রা কটা আছে? 2 টাকার মুদ্রা 6টা আছে, তাহলে 6-এর ভ্যালু কত হয়ে গেল? 6×10=60। তাহলে 2 টাকার মুদ্রা আমার আছে 60টা, মানে কোনটা? সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? অনেকে মুদ্রার অঙ্কে এইসব রেশিও ধরে মানে জাস্ট ইউনিট ধরে করতে চায় না, এক্স ধরে করতে চায়। তাহলে 5 টাকা আছে 4x-টা, 2 টাকা আছে 6x-টা, 1 টাকা আছে 9x-টা। তাহলে টোটাল মানে টাকার পরিমাণ কত? 4×5 = 20x টাকা হয়ে গেল, 6×2 = 12x টাকা হয়ে গেল, 9 1 9x টাকা হয়ে গেল। এটার ভ্যালু 41x, এই 41x এর ভ্যালু 410, তাহলে x এর ভ্যালু কত? 10, তাহলে 6x এর ভ্যালু কত? 6×10=60টা মুদ্রা। একই ব্যাপার, কিন্তু অনেকের এক্স ধরে বুঝতে মানে অনেকের ইউনিট ধরে বুঝতে প্রবলেম হয়, এই জন্য এক্স ধরেও আমরা করিয়ে দিলাম। ঠিক আছে? নেক্সট, 6 জন পুরুষ একটি কাজ 6 দিনে করতে পারে, 10 জন মহিলা ওই কাজ 5 দিনে করতে পারে। আচ্ছা, 6 জন পুরুষ, 6টা ম্যান একটা কাজ করে 6 দিনে, তাহলে M1 × D1 করলাম, সমান সমান 10 জন মহিলা, তাহলে 10টা ওম্যান কদিনে করে? একটা কাজ 5 দিনে করে। ঠিক আছে? এই লাইনে আমি কাটাকাটি করবো না, কারণ এটা টোটাল ওয়ার্ক, এটাই আমাদের টোটাল ওয়ার্ক, এই জন্য এই লাইনে আমরা কিছু কাটাকাটি করছি না। নিচের লাইনে করছি, যদি M/W করি, ডান দিকে 10 × 5 আছে W সাথে সাথে, আর বাঁ দিকে 6 × 6 আছে, তাহলে এটা কাটাকাটি করলে 2 দিয়ে করলে 5, 2 দিয়ে করলে 3, তাহলে 5×5 = 25/3 6 কত? 18। এটা হয়ে গেল রেশিও তাদের, যে পুরুষের ক্ষমতা যদি 25 ইউনিট হয়, মহিলার ক্ষমতা তাহলে 18 ইউনিট হবে। এবার কোশ্চেনে বলেছে 3 জন পুরুষ এবং 5 জন মহিলা ওই কাজটা কতদিনে করবে। আচ্ছা, টোটাল ওয়ার্ক আমরা এখানে বের করিনি আগে, তোমরা এই যে বাঁ দিকের এটা দিয়েও বের করতে পারো, ডান দিকের এটা দিয়েও বের করতে পারো। বাঁ দিকেরটা দিয়ে করলে 6 × M, পুরুষের কার্যক্ষমতা কত? 25 ইউনিট, তাহলে 25 × 6, এটা টোটাল ওয়ার্ক। এবার যদি 3 জন পুরুষ মানে 3টে ম্যান প্লাস 5 জন মহিলা 5টা ওম্যান যদি করে, এরা একদিনে কটা কাজ করছে? 3টে পুরুষ একদিনে 25টা কাজ করে, তাহলে 3 জনে 3 25 পরে বের করছি, যোগ একটা মহিলা একদিনে 18টা কাজ করে, তাহলে 5টা মহিলা 5 × 18টা কাজ করবে। 3 25 হয়ে গেল কত? 75, আর 5 18 90, তাহলে 165 হয়ে গেল অ্যান্সার, তাই তো? 9 10 11 12 13 14 15 16, 165। তাহলে 3 জন পুরুষ এবং 5 জন মহিলা মিলে একদিনে 165টা কাজ করে, তাহলে এই কাজটা কত দিনে করবে? এটা বাই 165 কত দিয়ে করব? 5 দিয়ে করলে 5×5 = 25, 5 দিয়ে করলে 3×5 = 15, 15 3×5 = 15, ঠিক আছে? 3 দিয়ে করলে 3 × 2 = 6, 3 দিয়ে করলে 3 × 11 = 33, তাহলে 60/11 দিন আসছে। 60/11, 5 জন পুরুষ ছিল প্রথমে, কোথাও গন্ডগোল হয়েছে? হ্যাঁ, এক জায়গায় গন্ডগোল হয়েছে, এটাই বলছি, এইখানটা গন্ডগোল হয়েছে। 5 জন পুরুষ, আমি 6 জন পুরুষ ধরেছিলাম। ওকে, চলো আরেকবার করি। 5 জন পুরুষ একটা কাজ 6 দিনে করে, 10 জন মহিলা ওই কাজটা 5 দিনে করে। M/W 10 × 5/5 × 6, তাহলে 5 5 কেটে গেল, 2 দিয়ে 3, 2 দিয়ে 5, তাহলে রেশিও কত বেরোলো? 5:3। তাহলে এখান থেকে টোটাল ওয়ার্ক কত? 10টা মহিলা, একটা মহিলা করে 3টে কাজ ইন্টু 5, তাহলে এটা টোটাল ওয়ার্ক। এবার আমাকে 3 জন পুরুষ প্লাস 5 জন মহিলা বলেছে, পুরুষ করছে 5 ইউনিট, মহিলা করছে 3 ইউনিট, তাহলে 3 × M এর জায়গায় 5 বসাবো, যোগ 5 × M এর জায়গায় 3 বসাবো, 3 5 15, 3 5 15, 15 15 30, তাহলে ওরা 3 জন পুরুষ আর 5 জন মহিলা মিলে একদিনে 30টা কাজ করে। এই টোটাল কাজটা কত দিনে করবে? টোটাল কাজ বাই তাদের এফিসিয়েন্সি, তাহলে 0 0 কেটে গেল, 3 3 কেটে গেল, 5 আমাদের কারেক্ট অ্যান্সার, সি অপশনটা সঠিক উত্তর হয়ে গেল। ওকে, নেক্সট,
10,000 টাকার ওপর একটি একক 40% ছাড় এবং দুটি ক্রমিক 36% এবং 4% ছাড়ের মধ্যে পার্থক্য কত? আচ্ছা, একটা একক ছাড় দিচ্ছে 40% আর দুটো ক্রমিক ছাড়। আচ্ছা, দুটো ক্রমিক ছাড়কে আমি সমতুল্য একক ছাড়ে কনভার্ট করব কি করে? একটা ছাড় যোগ আরেকটা ছাড় যোগ ওই দুটো ছাড়ের গুণফল বাই আমার 100। 36 আর 4 40 যোগ 4 6 24 2 3 4 12 13 14 বাই 100, তার মানে 40 প্লাস 1.44%। আচ্ছা, একটা দিচ্ছে 40% ছাড়, আরেকটা দিচ্ছে 40% প্লাস 1.44% ছাড়, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত? 1.44% ছাড়ের। ঠিক আছে, তাহলে 10,000 টাকার মধ্যে এই দুটো ছাড়ের পার্থক্য কত? 10,000 টাকার 1.44%। একটা দুটো দশমিক তুললে নিচে 100 আসে, 100-র এই দুটো ওপরের এই দুটো, তাহলে 144 টাকা। তাহলে সঠিক উত্তর বি অপশনটা কারেক্ট অ্যান্সার, যে ওই দুটি ছাড়ের মধ্যে পার্থক্য 144 টাকা। ঠিক আছে, নেক্সট, পরপর 5টি বিজোড় সংখ্যার গড় কি? যদি পরবর্তী 3টি বিজোড় সংখ্যাও এর সাথে যুক্ত করা হয় তবে নতুন গড় পূর্বের গড়ের চেয়ে কত বেশি হবে? ঠিক আছে, আচ্ছা, এটা অনেকভাবে করা যায়। একটা করতে পারো, দেখো, একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, চারটে সংখ্যা, পাঁচটা সংখ্যা। পাঁচটা সংখ্যা বলেছে, এর গড় কোনটা হয়? ঠিক মাঝের সংখ্যা, মানে এটা। এখানে 5টা বিজোড় সংখ্যা, মানে এটা হবে এর আগেরটা কি হয়ে যাবে? k-2, আর তার আগেরটা k-4। বিজোড় সংখ্যার মধ্যে গ্যাপ 2 করে থাকে, এটা হবে k+2, এটা হবে k+4। বা তুমি যদি না, এটাতে এইভাবে একটা করা যায়, আরেকটা তুমি নর্মাল একটা নাম্বার ধরে নাও, কে এর মান যে কোনো একটা ধরে নাও, কে এর মান যে কোনো একটা বিজোড় সংখ্যা ধরে নাও 11 হচ্ছে কে এর মান। তোমরা 13 ধরতে পারো, 17 ধরতে পারো, 19 ধরতে পারো, যা ইচ্ছা ধরতে পারো। তাহলে 11 কে এর মান, তাহলে এটা যদি গড় হয় তাহলে এর আগের সংখ্যাটা 9, এর আগের সংখ্যাটা 7 হবে, আর এর পরের সংখ্যাটা 13, তারপরের সংখ্যাটা 15 হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার বলেছে যদি পরবর্তী 3টি বিজোড় সংখ্যাও এর সাথে যুক্ত করা হয়, মানে 17 নেব, 19 নেব আর 21 নেব, তাহলে নতুন গড় পূর্বের গড়ের চেয়ে কত বেশি? আচ্ছা, কটা সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা সংখ্যা। তাহলে 8টা সংখ্যার গড় কি হয়? 8/2, মানে 4 নাম্বার সংখ্যা, আর 8/2 প্লাস 1 মানে 5 নাম্বার সংখ্যার মাঝে যেটা থাকে। তাহলে 4-এ আছে এটা, 5-এ আছে এটা, এর মাঝে থাকবে গড় এটা, মানে 14 আমার গড় হবে। তাহলে এটা এর থেকে কত বেশি? এর থেকে 11 থেকে 14 3 বেশি। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বা এটা ডিরেক্টও বলতে পারতে, যেহেতু 3টে সংখ্যা নিয়েছি 3 বাড়বে। ওকে, একটা সংখ্যা নিলে একবারে, দুটো সংখ্যা নিলে 2 বারে। যদি এক্সাম্পল দেখতে চাও, দেখো, যদি আমি এই দুটো সংখ্যা নিতাম, সাপোজ আমি শুধু 17 আর 19 নিলাম, তাহলে গড় কোনটা হতো? 1 2 3 4 5 6 7, 7-এর মাঝে মানে 7, তো তাহলে এইটা আমার গড় হতো 13। তাহলে দুটো সংখ্যা নিয়েছি, 11 থেকে 2 বেড়েছে, হয়ে গেল। যদি একটা সংখ্যা নিতাম, একটা সংখ্যা মানে আমার ছিল এইটা সংখ্যা, একটা সংখ্যা 17 নিচ্ছি, তাহলে গড় এর মাঝে হতো 12 হতো, দেখো 1 বেড়েছে। যদি পরবর্তী একটা সংখ্যা নিই, গড় 1 বারে, দুটো সংখ্যা নিই, গড় 2 বারে, তিনটে সংখ্যা নিই, গড় 3 বারে। ঠিক আছে, নেক্সট, দুটি ট্রেন দিল্লি এবং পাটনা থেকে একে অপরের দিকে যথাক্রমে 80 কিমি পার ঘন্টা এবং 95 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। এ হচ্ছে একে অপরের দিকে, মানে এ যাচ্ছে এদিক দিয়ে 80 কিমি পার ঘন্টা গতিবেগে, এই দিক দিয়ে এ আসছে 95 কিমি পার ঘন্টা গতিবেগে। মিলিত হওয়ার সময় দেখা গেল একটি ট্রেন অন্যটির চেয়ে 180 কিলোমিটার পথ বেশি অতিক্রম করেছে। আচ্ছা, ধরো এখানটা এ আসলো, এখানটা এ আসলো, এখানটা ধরো মিলিত হয়েছে, তাহলে এ এতটা গেছে, এ এতটা গেছে, দেখতে পাচ্ছি একজন আরেকজনের থেকে 180 কিলোমিটার পথ বেশি গেছে। আচ্ছা, সবার আগে ওদের গতিবেগের অনুপাত কত? একজনের গতিবেগ 80, আরেকজনের গতিবেগ 95, তাহলে এটা স্পিডের রেশিও। যদি প্রথম ট্রেনটা 1 ঘন্টায় 80 কিলোমিটার যায়, পরের ট্রেনটা 1 ঘন্টায় 95 কিলোমিটার যাবে। একটু যদি কাটাকাটি করি, 5 ষোলং 80, 5 19 95, তাই তো? 5 ষোলং 80 আর 5 19 কত? 95। তাহলে এখান থেকে দেখো, যদি প্রথম ট্রেনটা 1 ঘন্টায় 16 ইউনিট যায়, পরের ট্রেনটা 1 ঘন্টায় 19 ইউনিট যাবে। পরের ট্রেনটা প্রথম ট্রেনের থেকে কত ইউনিট বেশি যাচ্ছে? 3 ইউনিট বেশি যাচ্ছে। তাহলে 3 ইউনিট যে বেশি যাচ্ছে, এর ভ্যালু আমরা 180 কিলোমিটার বলতে পারি, যে একটি ট্রেন অন্যটির চেয়ে 180 কিলোমিটার বেশি যাচ্ছে। এখান থেকে তো দেখতে পাচ্ছি স্পিডের যেটা রেশিও, সেটাই আমাদের আর কি বলে ডিস্টেন্সেরও রেশিও সেম হয়। যখন আমাদের সময় কনস্ট্যান্ট, যার স্পিড বেশি সে বেশি দূরত্ব যাবে, যার স্পিড কম সে কম দূরত্ব যাবে। তাহলে যেটা আমাদের এটা স্পিডের রেশিও, এটাই তাহলে আমাদের ডিস্টেন্সেরও রেশিও।
এইবার দেখতে পাচ্ছি দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনটির থেকে 3 ইউনিট বেশি যাচ্ছে, তাহলে ওর ভ্যালু 180 বলতে পারি। তাহলে একের ভ্যালু কত? 3 × 60। এইবার দিল্লি থেকে পাটনার দূরত্ব কত? দিল্লি থেকে পাটনার দূরত্ব দেখো, প্রথম ট্রেনটা এখানটা এসছে, তো পরের ট্রেনটা এখানটা এসছে, তাহলে দুজনের দ্বারা যে মিলিত পথটা গেছে, দুজনে মিলে মোট মিলে যতটা পথ গেছে সেটাই পরস্পরের দূরত্ব। কারণ এ এতটা পথ গেছে, এ এতটা পথ গেছে, তাহলে দুজনে মিলেই এই পুরো পথটা গেছে। এইবার দেখো, প্রথম ট্রেনটা 16 ইউনিট গেছে, পরের ট্রেনটা 19 ইউনিট গেছে, তাহলে দুজনে মিলে কত গেছে? 19 + 16, 9 আর 6 15, 3 35 ইউনিট গেছে দুজনে মিলে। একের ভ্যালু যদি 60 হয়, তাহলে 35-এর ভ্যালু কত? 35 × 60, তাহলে 0 5 6 30, 3 3 6 18 19 20 21, তাহলে দুটো ট্রেনের মধ্যে দূরত্ব 2100 কিলোমিটার। ঠিক আছে, বুঝতে পেরেছো পুরোটা? চল লাস্ট কোশ্চেন। একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে তার 3 গুণ সময় লাগে। স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত কত? আমাদের টাইমের রেশিও বলে দিয়েছে কার সাথে? ডাউন স্ট্রিম মানে অনুকূলের সাথে প্রতিকূলে। কি বলেছে? অনুকূলে যেতে যা সময় লাগে প্রতিকূলে তার 3 গুণ লাগে। অনুকূলে যদি 1 ইউনিট সময় লাগে, প্রতিকূলে যেতে 3 ইউনিট সময় লাগবে। তাহলে স্পিডের রেশিও কি হবে? স্পিডের রেশিও উল্টে যায়, কারণ যার কম টাইম লাগবে তার স্পিড বেশি, আর যার বেশি টাইম লাগবে তার স্পিড কম। তাহলে সময়ের অনুপাত যদি 1:3 হয়, তাহলে গতিবেগের অনুপাত বা স্পিডের অনুপাত 3:1 হবে। তাহলে ডাউন স্ট্রিমে গতিবেগ হয়ে গেল 3 ইউনিট, আপস্ট্রিমে গতিবেগ হয়ে গেল 1 ইউনিট। অনুকূলে গতিবেগ 3 ইউনিট, প্রতিকূলে গতিবেগ 1 ইউনিট। এখান থেকে যদি আমি নৌকার গতিবেগ বের করি, বোটের স্পিড, সেটা কি হয়? এই দুটো যোগ হয়ে যায়, 3 আর 1 4 ইউনিট। আর যদি স্রোতের গতিবেগ বের করি তাহলে কি হয়ে যায়? সেম 3 আর 1 বিয়োগ হয়ে যায়, তাহলে 3 থেকে 1 বাদ মানে 2। আমাকে কি বলেছে? স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত। তাহলে এটা নৌকার বেগ, এটা স্রোতের বেগ, অনুপাত 4:2। কাটাকাটি করলে 2 × 2 = 4, 2 × 1 = 2, 2:1 আমাদের কারেক্ট অ্যান্সার। এ অপশনটা সঠিক উত্তর। বুঝতে পারলে? তার কোনো সমস্যা নেই আশা করি। তো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে একবার লাইক করে দেবে, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করে দেবে। ওকে, থ্যাংক ইউ, কিপ লার্নিং, কিপ ওয়াচিং।